আসমানকে অপমান করলে তো তাকে উচিত শিক্ষা দিল খিলখিল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে আসমান খিলখিলের জন্য অনেক কিছুই করতে থাকে। খিলখিলের প্রয়োজন ব্লাড, কারণ মাকে যদি ব্লাড দিতে না পারে তাহলে আর কোনোভাবেই বাঁচানো যাবে না। আসমান নিজের দায়িত্ব সহকারে পল্লবদার কাছ থেকে ব্লাডের যে কার্ডগুলো থাকে সেগুলো নিয়ে আসে, যাতে ব্লাডটা খুব সহজেই পাওয়া যায়। আর তখনই খিলখিল বলে, আপনার এই উপকারের কথা আমি সারা জীবন কোনো দিন ভুলতে পারবো না। যদি আপনার কোনো কাজে আমি আসতে পারি তাহলে নিজেকে খুব ভাগ্যবতী বলে মনে করব। আসমান তখন বলে, না না, ভাগ্যবতী বলে মনে করার কিছু হয়নি। আর আমার কিছুই হয়তো প্রয়োজন হবে না, তবুও যদি হয় নিশ্চয়ই বলবো আপনাকে। খিলখিল তখন বলে, জানেন তো, আমার মাকে নিয়ে না মনে হয় এক সময় ভালোই ছিলাম গ্রামে। এখানে যে কেন আসতে গেলাম, আসার পর থেকেই সমস্ত কিছু হিসাব গুলিয়ে যাচ্ছে। এর মধ্যেই আসমান বলে, কেন হিসাব গোলানোর কি আছে? ওখানে আপনি একা একা থাকতেন, কখন কি হতো, আপনি একা একা কতটাই বা কী করতেন? তার থেকে ভালো হলো না, এখানে একটা ভালো ট্রিটমেন্ট পাচ্ছে আপনার মা, এর থেকে ভালো আর কী বা হতে পারে? তখনই খিলখিল বলে, সেটা অবশ্য ঠিকই বলেছেন আপনি, কিন্তু এই ইট পাথরের শহরের থেকে গ্রাম অনেক ভালো। আসমান তখন বলে, তা অবশ্য আপনি ঠিক কথাই বলেছেন যে গ্রাম অনেক ভালো। তবে হ্যাঁ, একটা কথা মানতেই হবে যে আপনি অনেক ভালো মানুষ। ভগবান যদি চায় আপনার মাকে এখনও সুস্থ করে দিতে পারবে। আশা ছাড়বেন না কখনো। আশায় যদি কিছু একটা মিরাক্কেল ঘটতে পারে তাহলে তো এর থেকে ভালো আর কিছু হতে পারে না। খিলখিল তখন বলে, এটা তো আপনি একদম ঠিক কথা বলেছেন। আপনিও খুব ভালো মানুষ। আজকালকার দিনে এখানে তো কম মানুষকে দেখলাম না। আমি অনেক মানুষকেই আমার প্রবলেমের কথা বলেছিলাম। তারা আমার সাথে ঠিক মতন কথাটুকুই বলতে পারছিল না। আর আপনি তো সেখানে আমাকে কতটা সাহায্য করলেন। তাই আপনার মতো মানুষ যেন প্রত্যেকটা মানুষের মনুষ্যত্বের মধ্যে থাকে, যে হেল্প করবে। কারণ হেল্প করাটা খুব দরকার, জানেন তো? আমি তো এখানে কিছুই চিনি না, তাই একা একা কিছু করার সাহসও দেখাতে পারছিলাম না। আপনার কাছ থেকে এই সাহায্যটা পেয়েছি, তার জন্য সারাটা জীবন কৃতজ্ঞ থাকলাম। এরপর আসমান বলে, কার্ডটা তো পেয়ে গেছি, চলুন, এরপর তো দেরি হয়ে যাবে। খিলখিল বলে, হ্যাঁ হ্যাঁ চলুন, বলেই চলে যায়। অন্যদিকে দেখা যায় কোকোর সাথে কথা বলতে দুজন চলে এসেছে। আর ওনারা দুজন এসেছেন তো তাকে তখনই কোকোকে বলে, আচ্ছা আমরা শুনলাম আপনার ননদ তোতার বিয়ে, তবুও আমরা আপনাকে দিয়ে একটা কীর্তন গাওয়াতে চাইছি। খুব শিগগিরই আমাদের এখানে একটা প্রোগ্রাম আছে 16 তারিখে। আপনি যদি সেই 16 তারিখে প্রোগ্রামটা করতে পারেন তাহলে আমাদের খুব ভালো লাগবে। আপনি তো জানেন যে আমরা প্রত্যেক বছরই এই অনুষ্ঠানটা করে থাকি পিকে সরণিতে। আর তখনই কোকো বলে, হ্যাঁ হ্যাঁ, আপনাদের প্রোগ্রামটা তো অনেকটা বড় হয় শুনেছি। আমার কোনো আপত্তি নেই। তবে কি বলুন তো, আমার ননদ তোতার বিয়ে তো, যদি প্রোগ্রামটা একটু তাড়াতাড়ি হয়, মানে 7টা থেকে 8টার মধ্যে যদি হতে পারত তাহলে খুব ভালো হতো। তখন অর্গানাইজাররা বলে, হ্যাঁ হ্যাঁ, কেন নয়? আমরা আপনাকে দিয়ে তাড়াতাড়ি গাওয়াবো। আপনি একদম চিন্তা করবেন না। বাকি সমস্ত দায়িত্ব আমার। এরপরেই কোকো তখন বলে, থ্যাংক ইউ। আপনারা যেভাবে আমার পাশে থাকবেন, মানে শিল্পীদের যদি একটু অসুবিধা হয় যদি আপনারা বোঝেন তাহলে আমাদেরও খুব ভালো হয়। এর মধ্যেই চলে এসেছে টিটো আর বলে, কি ব্যাপার, ওনারা কে কোকো? কোকো বলে, এই যে আমার আমার হাজব্যান্ড আর এরা হলো অর্গানাইজার। ওরা একটা ফাংশন করছে যেখানে আমাকে দিয়ে কীর্তন গাওয়াবে 16 তারিখ। কথাটা শোনার পর টিটো তখন বলে, 16 তারিখ? 16 তারিখে কী করে সম্ভব? তুই জানিস না 16 তারিখে তোতার বিয়ে? তখনই কোকো বলে, জানি তো, কিন্তু ওই সময়টা বিয়ের সমস্ত কাজবাজই হয়ে যাবে। অসুবিধার কিছু হবে না। আমি সব কিছু হিসাব করে তবেই বলেছি। তখনই টিটো বলে, এটা কিন্তু তুই একটু বাড়াবাড়ি করছিস। মানে এই বাড়াবাড়িটার কি খুব দরকার আছে? তখনই টিটো কথা শুনে কোকো বলে, কেন? আমি যদি টাইম ম্যানেজমেন্ট করে নিয়ে গাইতে পারি তাহলে তোমার এত অসুবিধা থাকছে কেন বুঝতে পারছি না। টিটো বলে, না না, অসুবিধার কিছু নেই। আমরা না হয় একবার কনফার্ম করে আপনাদের জানিয়ে দিই। তখনই অর্গানাইজাররা বলে, কিন্তু স্যার আমাদের তো বেশি সময় ওয়েট করা যাবে না। আজকের মধ্যেই একটা ডিসিশন নিতে হবে, কারণ উনি যদি কালকে বলেন যে উনি গাইতে পারবেন না, আমাদের অন্য শিল্পীর সাথে তো তাড়াতাড়ি মিট করতে হবে। 16 তারিখ তো আর বেশি দেরি নেই। টিটো বলে, সেটা তো আপনাদের প্রবলেম, আমাদেরও তো প্রবলেম আর থাকতে পারে, তাই না? এরপর কোকো বলে, আমাদের কোনো অসুবিধা নেই। আপনি লিখে নিন আমার নামটা, আমি যখন বলছি আমার কোনো অসুবিধা হবে না। টিটো বলে, কেন? মানে আরে বুঝতেই তো পারছিস কোকো, অনুষ্ঠানে কত দায়িত্ব থাকে। ইচ্ছে করে এই সমস্ত বলছে যাতে কোকোকে গাইতে দেবে না। আর কোকো নাছোড়বান্দা, সেও বলতে থাকে, আমি গান গাইবই, যতই কষ্ট হোক না কেন। আমি কাকিমাকে বলে ঠিক 1 ঘন্টা বার করতে পারবো। এর মধ্যেই অর্গানাইজাররা বলে, থ্যাংক ইউ ম্যাডাম এতটা ভরসা করার জন্য। অন্যদিকে এর মধ্যেই খিলখিল তো বসে আছে। খিলখিলের সাথে দেখা করতে চলে গেছে তোতা।
আর বলে খিলখিলিদি তোমার জন্য আমি খাবার নিয়ে এসেছি। তখনই বলে যে খিলখিল, এ কি তোতা, তুমি আবার কষ্ট করে আসতে গেলে কেন? তোতা বলে, ও মা, তোমার জন্য খাবার দিতে আসাটাকে আবার কষ্ট বলে নাকি? কী যে বলো না, আসলে বাড়িতে তো তেমন কেউ নেই, আর মাসিও মানে তোমার অপরাজিতা মাসিও গেছে কলেজের সেমিনারে, তাই আমাকেই আসতে হলো। আর তাছাড়া আমি তো ঘরেই থাকি, সেভাবে বেরোই না, আমার আসতে কোনো কষ্টও হয়নি। নাও নাও, খাবারটা খেয়ে নাও তো। খিলখিল বলে, সে খাচ্ছি, তুমি খেয়েছো তো? এর মধ্যেই চলে এসেছিল আসমান আবার একটা কার্ড দিতে, আর বলে, ম্যাডাম এই কার্ডটা আপনি রেখে দিন। তখনই আসমানকে দেখে খিলখিল বলে, ও আপনি এসেছেন। এর মধ্যেই তোতাকে দেখে আসমান কিছু বলে না। খিলখিল বলে, এটা হলো আমার বোন, আমি যে বাড়িতে থাকি তার মেয়ে আর কি। এরপর আসমান বলে, নমস্কার ম্যাডাম। তোতা বলে, খিলখিলদি তোমাকে একটা কথা বলি, এই কলকাতা শহরে না প্রচুর মানুষ আছে যারা মুখোশ পরে থাকে। তাদেরকে দেখলে তুমি চিনতে পারবে না, কিন্তু তারা সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোতে জানে। তার মধ্যে ইনি হলো একজন। কথাটা শোনার পর আসমান বলে, তাই নাকি ম্যাডাম? তা আপনার কোন পাকা ধানে মইটা আমি দিয়েছি, আর আপনি কোথায় বা আমি আপনাকে ঠকিয়েছি? তখন খিলখিল বলে, তোতা এসব কি করছো তুমি? এইগুলো কেন বলছো? উনি আমাকে কত সাহায্য করেছে জানো? আমার মায়ের কালকে রাতে ব্লাড দরকার ছিল, কেউ তো হসপিটালে ছিল না। আমি একা কি করব কিচ্ছু বুঝতে পারছিলাম না, চারিদিকে অসহায়ের মতো ছুটে বেড়াচ্ছিলাম। উনি এসে আমাকে হেল্প করেছে। উনি নিজে থেকে জেজে পড়ে আমাকে জিজ্ঞেস করেছে আমার কি লাগবে। তারপর উনি সারাটা রাত আমার সাথে ছিল, আমার পাশে ছিল। তুমি ওনাকে এরকম কথা বলতে পারো না তোতা, তুমি কি ওনাকে চেনো? তখন তোতা বলে, না, এরকম মানুষকে আমি কেনই বা চিনতে যাব। তখনই খিলখিল বলে, তাহলে তুমি ওনার সম্পর্কে এতগুলো খারাপ কথা বলছো কেন? উনি কিন্তু যথেষ্ট ভালো মানুষ। এরপরে আসমান বলে, ম্যাডাম আসলে কি বলুন তো, ওই ম্যাডামের আমার উপর রাগ আছে, সেই জন্য হয়তো বলছে। তোতা বলে, রাগ থাকাটাই কি স্বাভাবিক না? তুমি যে অন্যায় করেছো আমার সাথে, তারপর আবার বড় বড় কথা কিসের জন্য বলছো? তখনই খিলখিল বলে, তুমি ওনাকে চেনো? তোমাকে যে এতক্ষণ ধরে জিজ্ঞেস করলাম, তাহলে তুমি অস্বীকার করলে কেন? কি এমন করেছে উনি তোমার সাথে যে তুমি ওনাকে এরকম খারাপ বলছো? উনি মানুষের পাশে দাঁড়াতে জানে, উনি মানুষকে ভরসা দিতে জানে, ওনার কথা খুবই সুন্দর, আর উনি একজন যথেষ্ট ভদ্র মানুষ। তুমি ওনাকে এইভাবে অপমান করবে না তোতা, যেটা আমার একদমই ভালো লাগছে না। তোতা খিলখিলের আসমানের প্রতি এই ব্যবহার দেখে জাস্ট চমকে যায়। এরপর আসমান বলে, ম্যাডাম এই ফোন নাম্বারটা রাখুন, দরকার পড়লে আমাকে ডাকবেন। আর তোতা, তোমার তো বিয়ে সামনেই, বিয়ের অনুষ্ঠানও নিশ্চয়ই সব শুরু হয়ে গেছে। সুটেড বুটেড হয়ে কিন্তু যাবো তোমাদের বাড়িতে তোমার বিয়ে দেখতে। আসলে এরকম বড় লোকের বিয়ে তো কোনোদিনও দেখিনি, আর খাওয়া দাওয়াও করিনি, তাই আমি কিন্তু যাবই। তোতা বলে, এই শোনো, তোমার সাথে না আমি কোনো কথা বলতে চাই না। খিলখিল বলে, তোতা তোমাকে কিন্তু বারণ করেছি, ওনাকে কোনো খারাপ কথা বলবে না। উনি আমার পাশে কালকে না দাঁড়ালে আমি আমার মাকে বাঁচাতে পারতাম না। তারপরেও তুমি এতগুলো কথা কোন সাহসে বলো? খিলখিল এরকমভাবে বলে দিয়েছে। তোতা পুরো স্টপ, যেটা দেখার পর আসমানের কিন্তু ব্যাপক ভালো লাগে।